গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওই শোনো শঙ্কর, কিসের যেন একটা আওয়াজ। ওই শোনো শঙ্করদা, ওরা কি ভীষণভাবে দরজাতে ধাক্কা দিচ্ছে। লোকগুলো জেগে উঠে টের পেয়ে গেছে যে ওরা ঘরের মধ্যে আটকা পড়েছে। এক্ষুনি ওরা দরজা ভেঙে বেরিয়ে পড়বে। অজয়, তুমি সুব্রতকে আড়ালে ওই ইটের পাঁজাটার পাশে লুকিয়ে রেখে এসো, দেখি আমি কি করতে পারি। সুব্রতর হাত ধরে অজয় তাকে ইটের পাঁজাটার আড়ালে বসিয়ে দিয়ে ফিরে এলো। হাতে নিয়ে এলো একটা রামদা। এই নাও শঙ্কর, সেই রামদাখানা। শয়তানগুলোর নজরে হয়তো পড়েনি এখনো। হুড়মুড় করে দরজাটার একটা পাঁট ভেঙে ফেলল। রামদাখানা হাতে নিয়ে এক লাফে শঙ্কর দরজাটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দাঁটা ভয়ঙ্করভাবে নাড়তে নাড়তে চিৎকার করে বলল যে কেউ এক পা বাইরে বের করেছো কি এক কপে মুন্ডুটা শরীরের থেকে খুশিয়ে মাটিতে লুটিয়ে দেবো। একটা লোক বাইরে বেরোতে গিয়ে শঙ্করের সেই খড়গদারি চণ্ডীরূপ দেখে আবার চট করে ভেতরে ঢুকে গেল। অজয় পেছন থেকে চিৎকার করে উঠল, শঙ্কর, শঙ্কর! এবার তার স্বরে যেন আর কোনো ভয়ের আভাস নেই, সে স্বর যেন আনন্দের। শঙ্কর পেছনের দিকে তাকিয়ে দেখল সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন তারাকিশোরবাবু, আর তার সঙ্গে আরও দুটো পুলিশের লোক আর একদল কনস্টেবল। শঙ্কর আনন্দে উৎফুল্ল হয়ে বলল, শিগগির শিগগির গ্রেপ্তার করো ওই নরকের কীটগুলোকে, নররূপী পিশাচগুলো। দারোগাবাবু রিভলভার বাগিয়ে যেই আরও এগিয়ে আসতে গেছেন, হঠাৎ একটা অস্ফুট আর্তনাতে পিছনে হটে গেলেন। তার পায়ের সামনে আছড়ে পড়ল একটা প্রকাণ্ড কেউটে সাপ। সাপটাকে দেখে কনস্টেবলের দল একটু ঘাবড়ে গিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। সেই সুযোগে একটা দস্যু যেই পালাতে গেছে, অমনি সুব্রত তাকে দুই হাতে জড়িয়ে ধরে ফেলল। তারাকিশোরবাবু হঠাৎ সেই কেউটে সাপের লেজটা ধরে তুলে নিলেন। তারপর হাসতে হাসতে বললেন, কাঠের বিড়াল কখনোই দূর ধরতে পারে? হ্যাঁ। দারোগাবাবু একটু আশ্চর্য হয়ে বললেন, তার মানে? তার মানে এই দেখুন, একটা কালো রং করা কাঠের সাপ। লোককে ভয় দেখাবার উদ্দেশ্যেই ধনুকের সাহায্যে তীরের মতো একটু ছুঁড়ে মারা হয়। ওই দেখুন, লোকটার হাতে ধনুক রয়েছে। এবার শঙ্করের কাছেও ব্যাপারটা জলের মতো সোজা হয়ে গেল। এই নকল কেউটাকেই তারা আসল সাপ ভেবে ভয় করেছিল। দারোগাবাবু পুলিশের দলকে আদেশ দিলেন, সমস্ত লোকগুলোর হাতে ঘাত করা লাগিয়ে গ্রেপ্তার করো। দেখো একটা লোকও যেন পালাতে না পারে। পুলিশের দল একে একে সমস্ত শয়তানগুলোকেই গ্রেপ্তার করে ফেলল। দড়ি দিয়ে আচ্ছা করে তাদের বাঁধল। তারাকিশোরবাবুর সঙ্গে দারোগা ছাড়া আরও যে একজন পুলিশের লোক ছিলেন, তিনি একজন গোয়েন্দা। বিন্ধ্যাচল অঞ্চলের সংঘবদ্ধ দস্যুর দল ধরবার জন্য তিনি সম্প্রতি এদেশে এসেছিলেন। আজই সেই দল ধরা পড়ল। এই দলটি শুধু ডাকাতি করে না, নানা জায়গা থেকে ছোট ছোট ছেলে চুরি করে নিয়ে আসে, আর তাদের হাত পা বিকৃত করে চোখ অন্ধ করে বড় বড় সহজে ভিক্ষাবৃত্তি করতে পাঠায়। বিকৃত হাত পা যুক্ত শিশুদের ভিক্ষা করতে দেখলে স্বভাবত লোকেদের দয়ার সঞ্চার হয়, কাজেই তাদেরকে দিয়েই দলের আয়ও হয় প্রচুর। এই সংঘবদ্ধ দলটার ঘাঁটি আছে ভারতের নানা জায়গায়। বিন্ধ্যাচল অঞ্চলে এদের যে বেশ বড় রকমের আড্ডা রয়েছে, সেটা কিছুদিন আগে পুলিশও খবর পেয়েছিল। আজ সুব্রতর খবর করতে এসে এই গোপনঘাটির সন্ধান পাওয়া গেল। তারাকিশোরবাবু প্রশ্ন করলেন, সুব্রতর খোঁজ পেলে শঙ্কর? নানা ঘর থেকে আরও কয়েকটি ছেলেকে উদ্ধার করা হলো। শঙ্কর বলল, ঠিক সময়ে আপনারা এসে পড়েছেন মাস্টারমশাই, না হলে এদের উদ্ধার করাটা আমাদের পক্ষে কঠিন হয়ে যেত। শঙ্কর সংক্ষেপে তারাকিশোরবাবুর কাছ থেকে রোমাঞ্চকর অভিযানের কথা বলল। তারাকিশোরবাবু আবেগের সঙ্গে শঙ্করকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সাব্বাস সাব্বাস শঙ্কর, তোমার মতো ছেলে বুকে ধারণ করা যে যে কোন দেশ ধন্য হয়ে যায়। তুমি সারা বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছ। তুমি আমাকেও হার মানিয়েছ শঙ্কর। এভাবে বিনা অস্ত্রে বিনা লোকজনে তুমি যে দুঃসাহসী কাজ করেছো, তার জন্য আমি তোমাকে প্রাণের অভিনন্দন জানাচ্ছি। অজয়, তোমাকেও ধন্যবাদ। উপযুক্ত গুরুর যোগ্য চেলা তুমি। আমি আন্দাজ করেছিলাম তোমরা চুপচাপ বসে থাকবার ছেলে নও শঙ্কর। নিশ্চয়ই তোমরা সুব্রতর খোঁজে যাবে। আমার অনুমানই শেষ পর্যন্ত ঠিক হলো দেখছি।
পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করে অনেক চোরাই মাল আর কাঠকড়ি বের করল। আর একটা কাঠের সিন্দুকও পাওয়া গেল, দামি দামি হীরা জহরতের অলংকার। দারোগাবাবু বললেন, এ নিশ্চয়ই সেই জমিদার বাড়ির ডাকাতির মাল। তাদের অনেক টাকার জিনিস চুরি গিয়েছিল। আপনারও আরও কিছু আগে দলবল নিয়ে এসে পড়লে আমাদের এতটা বিপদে পড়তে হতো না। বাসরে যা ভাড়া কেটেছে আমাদের! শঙ্করের বুদ্ধি আর সাহসের জোরে এই দুর্দান্ত শয়তানগুলোর হাত থেকে আমরা বেঁচে গেছি। লোকগুলো মানুষ তো নয়, যেন পিশাচ। মানুষ বেশি কি ওঠে। আমি অনুমানে বুঝেছিলাম তোমরা সুব্রতর খোঁজে বেরিয়ে পড়বে, কিন্তু এভাবে যে তোমরা কাজ উদ্ধার করবে তা আমি কখনো অনুমানও করিনি। আমাদের এই অঞ্চলে আসতে একটু দেরি হয়েই গেল। কেন স্যার? আপনি তো কাল রাত্রেই থানায় গিয়েছিলেন পুলিশের সাহায্য নিতে। তবে কি আপনারা কাল রাত্রে বেরোতে পারেননি? হ্যাঁ, রাত্রেই বেরিয়ে পড়েছিলাম পুলিশের দল নিয়ে। সঙ্গে গোয়েন্দাবাবুটিকে নিয়ে নিয়েছিলাম। আমাদের খুব সুবিধাই হয়ে গেল। তিনিও এসেছেন এই দলটি ধরবার জন্য। সুব্রত প্রশ্ন করল যে তবে আপনাদের এত দেরি হলো কেন? একটু হেসে তারাকিশোরবাবু উত্তর দিলেন, আমরা ভুল জায়গায় গিয়ে পড়েছিলাম। ভুল জায়গায়? হ্যাঁ, আমরা একটু বোকাই বনে গিয়েছিলাম ওখানটায়। শোনো, সংক্ষেপে সে কথাই বলছি। এই বলে তারাকিশোরবাবু শুরু করলেন। তোমাদের বাড়িতে রেখে আমি সোজা এসে হাজির হলাম থানায়। দারোগাবাবু সে সময় থানাতে বসেই কি একটা জরুরি কাজ করছিলেন। নতুন দারোগাবাবুটিও তার পাশে একটা আরাম কেদারে বসে ঝিমুচ্ছিলেন। দারোগাবাবু তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। আমার মুখে সুব্রতর কথা শুনে গোয়েন্দাবাবুটি আমাকে আশ্বাস দিয়ে বললেন তিনি এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করবেন। তার কাছেই জানলাম এই অঞ্চলে দুর্বৃত্তদের একটা গুপ্ত আড্ডা রয়েছে। তিনি সেই আড্ডার খোঁজ করতেই এদেশে এসেছেন, কিন্তু আড্ডাটা যে কোথায় তার কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সেই রাত্রেই পরামর্শ করে বেরিয়ে পড়লাম, কিন্তু কেউই তখনও পর্যন্ত ওই গুপ্ত আড্ডার সন্ধান জানি না। আমাদের মধ্যে রামবিশুর নামে একটি কনস্টেবল বললে, হুজুর, আমার মনে হয় জঙ্গলের পূব দিকে গেলে আমরা এই শয়তানের আড্ডার খবর নিতে পারি। সম্প্রতি কয়েকজন বেদিয়া গোছের লোক এই অঞ্চলে এসে তাঁবু গেড়ে আছে। আর কথাই সায় দিল রঘুনন্দন নামে আরেকটি কনস্টেবল। সে বললে, হ্যাঁ হুজুর, বেদিয়ারা দিনের বেলায় শহরে ছুরি কাঁচি এসব বিক্রি করে, বানরের খেলা দেখায় আর সুযোগ সুবিধা পেলেই চুরি জুয়া চুরি করে। তাদের আমিও সন্দেহ করি। দারোগাবাবুও তাদের কথায় সায় দিলেন। গোয়েন্দাবাবু বললেন, তাহলে চলুন, খুব সাবধানে খুব হুঁশিয়ার হয়ে এই বেদিয়ার আড্ডার সন্ধান করি। একেবারে ওদের গ্রেপ্তার করেই তারপর ফিরে আসব। আমার বিশ্বাস হলো এই বেদিয়ার দলই সুব্রতকে পাকড়াও করে নিয়ে গিয়েছিল। হয়তো রাতের মধ্যেই তাদের সেই গোপন ঘাঁটি থেকে তাকে উদ্ধার করে আনতে পারবো পুলিশের সাহায্যে। গভীর অন্ধকার রাত, একজন কনস্টেবল আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পথ বলতে বিশেষ কিছুই নেই, তবে নদীর তীর দিয়ে আমরা বালুর চড়ায় চড়ায় হেঁটে চললাম অতি সাবধানে। এইভাবে 1 ঘন্টা প্রায় কাবার হয়ে গেল, কিন্তু কই সেই গোপন আড্ডা? জঙ্গল তো ক্রমে বেড়ে উঠেছে, কিন্তু বেদিয়াদের আস্তানার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। দারোগাবাবু বললেন, সাধারণত কোথাও বেদিয়ার দল এলে আমরা আইন মতো তাদের ওপর নজর রাখি, কিন্তু কনস্টেবলদের মুখে আজই আমি এই বেদিয়া দলের কথাটা প্রথম শুনলাম। দারোগাবাবুর কথা শুনে রামবিশুন বললে, না হুজুর, আমি নিজের চোখে বেদিয়াদের দেখিনি। রঘুনন্দন কনস্টেবলটা দেখেছে। রঘুনন্দন কনস্টেবল উত্তর দিল, না না হুজুর, আমি নিজের চোখে তাদের দেখিনি কোনোদিন, কিন্তু জগবিহারী আমাকে এই খবর দিয়েছে। তাকে জিজ্ঞাসা করুন না। জগবিহারী আর একটি কনস্টেবলের নাম করলে সে বললে, আরে না না, আমি দেখেছি কথা বলি না হুজুর। জগবিহারী যাই করুক না কেন, ও কখনো মিথ্যা কথা বলে না। আমি কোনো বেদিয়াকে এই অঞ্চলে দেখিনি। শেষ পর্যন্ত দেখা গেল কনস্টেবলদের মধ্যে কেউই বেদিয়াদের দেখেনি। গোয়েন্দাবাবু বললেন, বেদিয়াদের কেউ দেখুক আর নাই দেখুক, এখানে যে বদমাইশেরা একটা গুপ্ত ঘাঁটি আছে সে বিষয়ে তার কোনো ভুল নেই। তারা বেদিয়াই হোক আর বেদুইনি হোক আর পশ্চিমা গুন্ডাই হোক, আমাদের কাছে একই কথা। তাদের আড্ডা আমাদের বের করতেই হবে। এরকমভাবে আলোচনা করতে করতে আমরা পথ চলতে লাগলাম। জঙ্গল ক্রমে নিবিড় হয়ে উঠেছে, চারিধারে একটা থমথমে ভাব। হঠাৎ গোয়েন্দাবাবু ফিসফিস করে বললেন, ওই দেখুন, ঝোপের আড়ালে একটি লোক বসে আছে চুপচাপ। হ্যাঁ, সত্যিই তো একটা লোক। ঝোড়ো কাকের মতন চেহারা একেবারে তার।
দারোগাবাবুর গলার স্বর অসম্ভব রকম নামিয়ে দিয়ে বললেন, লোকটার মতলব তো ভালো বলে মনে হচ্ছে না। অন্ধকারে এই নিবিড় জঙ্গলের ধারে এইভাবে বসে থাকাটা তো একেবারেই অর্থহীন নয়। আসুন, ওকে আমরা গ্রেপ্তার করি। আমি বললাম, এখন নয়, ওই দেখুন লোকটা আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়িয়েছে, ওই ওই পালাচ্ছে বোধহয়। রামবিশন বললে, পাকড়াবো লোকটাকে? গোয়েন্দাবাবু বললেন, না, এখন পাকড়ালে সব উদ্দেশ্য পণ্ড হবে। ওকে আমাদের গোপনে অনুসরণ করতে হবে। ওদের গোপন আস্তানায় গিয়ে একেবারে সবাই মিলে হানা দেব, তারপর সব কটাকে গ্রেপ্তার করে আনব। সবাই মিলে আমরা লোকটার পিছন নিলাম। লোকটা কখনো হাঁটছে, কখনো দৌড়চ্ছে, আমরাও ঠিক তেমনভাবেই তাকে অনুসরণ করছি। জঙ্গল ছেড়ে লোকটা একবার নদীর মধ্যে নেমে পড়ে, কখনো গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কখনো ছোট ছোট পাহাড় বেয়ে ওপরে উঠতে থাকে। তাকে অনুসরণ করতে আমি তো কোনো ছাড় সমস্ত পুলিশ বাহিনী দস্তুর মতো একবার হাঁপিয়ে উঠলাম। এইভাবে সারা রাত কাটলো। লোকটার তবুও চলার বিরাম নেই, সে যেন কিছুতেই শ্রান্ত হয় না, ক্লান্ত হয় না। অথচ আমাদের অবস্থা একেবারে কাহিল। তাকে ছাড়াও যায় না, ধরাও যায় না। ধরলে তার আড্ডার কোনো খবর পাওয়া যাবে না, কাজেই তাকে পিছন থেকে গোপনে অনুসরণ করা ছাড়া আর উপায় নেই কোনো। ভোর হয়ে এলো, আকাশে ফুটে উঠল দিনের আলো। দারোগাবাবু বললেন, আর এভাবে হয়রান হওয়া যায় না বাবা। এইবার লোকটাকে পাকড়াও করে ফেলি, তারপর গুঁতোর চোটে ওর কাছ থেকেই ওর আড্ডার সন্ধান বের করব। এছাড়া আর উপায় কি? গোয়েন্দাবাবুও এইবার দারোগাবাবুর কথায় সায় দিলেন। গোয়েন্দাবাবু এবার কনস্টেবলদের হুকুম দিলেন লোকটাকে পাকড়াও করতে। লোকটার চেহারাটা কি অদ্ভুত, সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, একেবারে যেন ভূতুড়ে চেহারা। দারোগাবাবু তো তাকে পাকড়াও করতে হুকুম দিলেন, কিন্তু পাকড়াও করা কি অতই সহজ? পুলিশের দল যেই তার দিকে ধাওয়া করেছে, সে অমনি টাট্টু ঘোড়ার মতন একেবারে পন পন করে ছুট দিল এবড়ো থেবড়ো মাঠ পথ এড়িয়ে। তাকে ধরতে 2-4 কনস্টেবল একেবারে পপাত ধরনি তলে। শেষে একটা গাছের ওপর থেকে অনেক কষ্টে তাকে ধরা হলো। লোকটাকে গ্রেপ্তার করে দিনের আলোতে তার মুখ ভালো করে দেখি কনস্টেবল রামবিশন বললে, আরে এ যে বেলুয়া পাগল। কনস্টেবল রঘুনন্দন বললে, আরে একে তো আমি চিনি, এ হচ্ছে লীলুরাম গোয়ালার ছেলে ভিলুরাম। একেবারে মাথা খারাপ লোকটার। জগবিহারী বললে, আমিও চিনি ভেলুয়ারামকে, মাথা বিলকুল খারাপ। সারা রাত ওই পাগল ভিলুরাম আমাদের এইভাবে ঘোর দৌড় করে চড়েছে। সত্যিই যেন লজ্জায় আমার একেবারে মরে যেতে ইচ্ছা করছিল, কিন্তু পাগল যে সে পাগলই, তার কাছ থেকে স্বাভাবিক কোনো জিনিসের আশা করাটাই হচ্ছে অন্যায়। কিন্তু সে যে আমাদের সবাইকেই পাগল করে ছেড়েছে, এর জন্য লোকটার ওপর আমাদের রাগ কম হয়নি। দারোগাবাবু ভিলুরামের কান ধরে 2 থাপ্পড় লাগিয়ে তাকে ছেড়ে দিলেন। লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বনের পথে একেবারে অদৃশ্য হয়ে গেল। তারপর বহু কষ্টে এক জীর্ণ মন্দিরের খবর নিয়ে এখানে এসে হাজির হয়েছি, আর ঠিক সময় তাদের দেখাও পেয়েছি। এই বলে তারাকিশোরবাবু চুপ করলেন। ডাকাতগুলোকে বামাল সমেত গ্রেপ্তার করে ছেলের দলকে উদ্ধার করে আবার সবাই ফিরে চলল শহরের দিকে। শঙ্কর আর অজয়ের মনে আনন্দের আর শেষ নেই। তারা তাদের এই প্রথম দুঃসাহসিক অভিযানে যে এইভাবে জয়ী হবে, আগে তা তারা কল্পনাও করতে পারেনি। শঙ্কর বলল, অজয়, এইবার ফিরে তাকাও ওই জীর্ণ মন্দিরটার দিকে। এই ভোরের আলোতে ইট বের করে দেওয়ালগুলো পিশাচের মতো দাঁত বের করে হাসছে। ওর নাম দেওয়া যাক পিশাচপুরী। ঠিক বলেছ ভাই শঙ্কর, বাড়িখানা যে বাস্তবিকই পিশাচপুরী সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই। লোকগুলো সত্যিই যেন এক একটা মূর্তিমান পিশাচ, চেহারাগুলো পৈশাচে আর মনোবৃত্তিও ঠিক পিশাচের মতো। মস্ত বড় একটা অভিযান আমাদের শেষ হলো আজ। যা বলো ভাই শঙ্কর, মস্ত বড় দুঃসাহসিক এই অভিযান, সার্থক অভিযান এটাকে বলা যায়। এই প্রথম অভিযানেই যখন আমরা কিস্তিমাত করেছি, তখন আমাদের আগামী অভিযানগুলোও যে আমরা সার্থক করে তুলতে পারবো এ বিষয়ে একটা ভরসা হচ্ছে। এটা আমাদের হাতে খড়ি অভিযান, কি বলো ভাই অজয়? আমাদের হাতে খড়ি অভিযানের ফলে পিশাচগুলোর হাতে হাত খড়ি পড়েছে। বাপরে বাপ, সুব্রতকে উদ্ধার করতে আমাদের কম হিমশিম খেতে হয়নি। লোকগুলো আমাদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। মানুষের বুদ্ধির কাছে কি আর পিশাচের বুদ্ধি খাটে?
ওই পিশাচগুলোও কিন্তু প্রথমটায় বুদ্ধির চোট দেখিয়ে আমাদের একেবারে ভ্যাপেচাকা খাইয়ে দিয়েছিল। আচ্ছাই জব্দ করেছিল আমাদের। কেউটের ছোবলের কথা ভুলে যাচ্ছ শঙ্কর? কেঠো সাপের ভয় দেখিয়ে আমাদের ওরা একেবারে দস্তুর মতো বোকা বানিয়ে দিয়েছিল। সত্যি বলেছ ভাই অজয়, লোকগুলোকে একেবারে বোকা বলা যায় না। ফন্দিটা করেছে বেশ বড় মাথা কাটিয়ে। ওই দেখো, কাঠের সাপটাকে দারোগাবাবু হাতে করে নিয়ে যাচ্ছেন। বাস্তবে কি ওটা দূর থেকে দেখলে আসল সাপ বলেই মনে হয়। পনাটা দেখলে মনে হয় যেন সর্বদাই ছোবল মারার জন্য প্রস্তুত। হয়তো ক্রমে ক্রমে আমাদের এই প্রথম অভিযানের অনেক খুঁটিনাটি কথাই ভুলে যাব, কিন্তু এই কেউটের ছোবলের কথা ভাই চিরদিন মনে থাকবো, বিশ্বাস করো। ঠিক বলেছ অজয়, এরকম একটা অভিনব মৌলিক আবিষ্কারের কথাটা ভুলে যাওয়াটা একেবারেই অন্যায়। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।